ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে WBPSC ফুড এসে 2023-এর যে এক্সামটা হবে তার একটা প্র্যাকটিস সেট করব ম্যাথসের উপর। প্র্যাকটিস সেট নাম্বার 11। অলরেডি তোমরা 10টা প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে সলভ করিয়েছি, আজকে 11। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। আর কিভাবে পরীক্ষা হলে খুব কম সময়ের মধ্যে সলভ করতে হয় আমি সেটা দেখিয়েছি। পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। ঠিক আছে, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? দেখো, কত পার্সেন্ট পেলে পাস সেটা আমাদের বলেনি, আমরা ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে পি, এই বাউন্ডারিটা হচ্ছে গিয়ে 5%। তাহলে যে হচ্ছে গিয়ে 39 পেয়েছে, 39%, সে হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে এর থেকে হচ্ছে গিয়ে -58 হয়েছে। ঠিক আছে, আরও 58 যদি পেতো তাহলে হচ্ছে গিয়ে সে পাস করে যেত। আর যে হচ্ছে গিয়ে 55% পেয়েছে, যে 50% পেয়েছে, সেই 5 মার্কের থেকে হচ্ছে গিয়ে তোমার 22 মার্ক পেয়েছে, বেশি মার্ক পেয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ডিফারেন্স 39% আর 55%, এদের ডিফারেন্সটা কত হচ্ছে দেখো। তোমার 39 থেকে 55 মানে হচ্ছে গিয়ে তোমার 16%। এই 16%-এর ভ্যালুটা কত দেখো, এই 58, আর এদিকে হচ্ছে -58 আর এদিকে হচ্ছে 22, মানে এদের ডিফারেন্স কত তোমার 58 আর 22, মানে হচ্ছে গিয়ে তোমার 60, 70, 80, তাহলে 80। ঠিক আছে, এই 16%-এর ভ্যালু হচ্ছে 80। এবার হচ্ছে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? ঠিক আছে, মানে হচ্ছে কি 100% নম্বর ছিল। পরীক্ষার মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল, মানে 100%-এর পরীক্ষা হয়েছিল। ব্যাস, এর ভ্যালু কত? 16 ইন্টু কত করলে 80 হচ্ছে? 16 ইন্টু 5 80, তাহলে 100 ইন্টু 5, মানে হচ্ছে কি 500 মার্কসের পরীক্ষা হয়েছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে যদি দিস ইকুয়ালস টু দিস হয় তবে এইগুলো কী হবে, এর ভ্যালুটা কী হবে? জাস্ট কিছুই নেই, দেখো তোমার সব ক্ষেত্রেই দেখো তোমার 18,225 আছে, তার বর্গমূল হচ্ছে 135। সবগুলোর ক্ষেত্রে দেখো এই নাম্বার চারটা সেম আছে, কিন্তু জাস্ট পয়েন্টের এদিক ওদিক। ঠিক আছে, জাস্ট প্রথমে দেখো তোমার এইটা আছে, পয়েন্টের ডান দিকে ক ঘর আছে? রুটের ভিতরে 2 ঘর আছে। যখন এটা পয়েন্টের বাইরে আসবে স্কোয়ার রুট হয়ে, তখন পয়েন্টের ডান দিকে ক ঘর থাকবে? 1 ঘর। তাহলে প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার কত, মানে ভ্যালু কত হবে না 13.5 হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো পয়েন্টের ডান দিকে ক ঘর? 4 ঘর, তাহলে 2 ঘর হবে, তাহলে 1.35 হবে। তৃতীয়টার ক্ষেত্রে পয়েন্টের ডান দিকে ক ঘর? 1 2 3 4 5 6 ঘর, মানে হচ্ছে কি 3 ঘর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0.135 হবে। তারপরটা ক ঘর দেখো? 4 4 8 ঘর, তাহলে 4 ঘর হবে, তাহলে পয়েন্ট এখানে দেবে 0 দিয়ে 135। ব্যাস, এটাকে যোগ করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে গিয়ে 5 5 3 8, 5 3 8 একে 9, তারপরে হচ্ছে গিয়ে 5 3 8 একে 9 পয়েন্ট, তাহলে হচ্ছে গিয়ে 3 একে 4, তাহলে 14.9985, 14.9985, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে 384 বর্গ সেন্টিমিটার সমগ্রতলের ক্ষেত্রফল বিশিষ্ট ঘনককে গলিয়ে 96 বর্গ মিলিমিটার সমগ্রতলের ক্ষেত্রফল বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে? ঠিক আছে, এবার দেখো সব থেকে বড় যে ঘনকটা, প্রথমে যে বড় ঘনকটা ছিল সেইটার তোমার হচ্ছে গিয়ে তোমার ভলিউম বের করে নাও। ঠিক আছে, সেইখান থেকে তাকে বাই হচ্ছে গিয়ে তোমার যে ছোট ঘনকগুলো হবে এক একটা, তাদের ভলিউমটা দিয়ে ভাগ করে দেবে, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো প্রথমটাই কি বলেছে না 384 বর্গ সেন্টিমিটার সমগ্রতলের ক্ষেত্রফল বিশিষ্ট ঘনক। আচ্ছা, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা কি না 6a²। আমি বড়টার ক্ষেত্রে ক্যাপিটাল এ ধরছি। ঠিক আছে, তাহলে 6a² এর ভ্যালু হচ্ছে গিয়ে 384। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 6 দিয়ে প্রথমে ভাগ করো, 6 6 36, আর হচ্ছে 6 4 24, তাহলে এর ভ্যালু দেখো a = 8 পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে যে
সবথেকে বড় ঘনকটা ছিল তার ভলিউম আমরা পেয়ে যাব কত হবে না হচ্ছে গিয়ে 8 কি প্রথমে এইটা দেখো সেন্টিমিটারে দিয়েছে আর যেটা ছোটটা বলেছে সেটা কিন্তু মিলিমিটার বলেছে, ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো ছোট ঘনকটার বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 96, তাহলে সেক্ষেত্রেও 6a² ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 96, তাহলে হচ্ছে গিয়ে 6 6 16 6 96, তাহলে সেখানে হচ্ছে গিয়ে ছোট ঘনকটার এক একটা বাহু হচ্ছে গিয়ে তোমার কত, তোমার হচ্ছে গিয়ে 4 4 16 4, এত কি মিলিমিটার। ওকে, এবার এইটা দেখো তোমার এটা কি সেন্টিমিটার ছিল, ঠিক আছে, এই এটা এই ক্যাপিটাল এটা এত সেন্টিমিটারে দেওয়া ছিল, তাহলে একে মিলিমিটারে করে নাও, তাহলে হচ্ছে গিয়ে এত, হ্যাঁ মানে সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে কী হবে, মিটার ডেসি সেন্টি মিলি, মানে 10 গুণ হয়ে যাবে 80, ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে 4, ব্যাস। এবার হচ্ছে গিয়ে তোমার বড়টার ভলিউম মানে হচ্ছে গিয়ে 80 কিউব বাই হচ্ছে গিয়ে এক একটা ছোটোটার ভলিউম মানে 4 কিউব, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। আচ্ছা, এই 80কে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 20, 4 ইন্টু 20, 20 4 80, তাই তো, তাহলে 4 কিউব ইন্টু 20 কিউব করতে পারি, বাই হচ্ছে কি নিচে 4 কিউব, এটা কেটে গেল, তাহলে 20 কিউব হলে 2 কিউব কত না 8, আর তার যেহেতু কিউব মানে শূন্য আছে তাহলে 3টে শূন্য বসিয়ে দাও, তাহলে 8000টা এরকম ছোট ছোট ঘনক হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, মানে সোজা কথা, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখান থেকে প্রথমে তোমাকে প্রতিটা বড়টার হচ্ছে গিয়ে বাহু বের করে নিলে, সিমিলারলি ছোটোটারও বাহু বের করে নিলে, এবার বড়টার আয়তন বাই ছোটোটার আয়তন, ব্যাস। ওকে, সবগুলো সেম ইউনিটে নিয়ে গিয়ে ভাগ করে দাও। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলছে একটি বহুভুজের অন্তকোণের মানের সমষ্টি হচ্ছে 1620 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। এখানে একটু কোশ্চেনটা মিস্টেক আছে, কি বলতো, এটা সুষম বাহুভুজ কথাটা বলা থাকতে হবে, ঠিক আছে, কারণ সুষম বহুভুজ না বললে প্রবলেমটা হয়। কারণ সুষম বহুভুজের ক্ষেত্রে আমরা জানি তোমার অন্তকোণগুলোর সমষ্টির কি, যদি n সংখ্যক বাহু বিশিষ্ট হয় তাহলে আমরা জানি 2 ইন্টু n-2 এত সমকোণ, বা এত ইন্টু 90 ডিগ্রি করে দেয়, সমকোণ মানে 90 ডিগ্রি। এইটার ভ্যালু দেওয়া আছে এখানে কত না 1620, ঠিক আছে, এত ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু বের করবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে এই 0 0 কেটে দাও, তারপরে হচ্ছে গিয়ে ধরো 9 দিয়ে কাটো, 9 একে 9, 9 8 72, ঠিক আছে, তারপর 2 কাটো, 2 9 18, তাহলে এখান থেকে n এর ভ্যালু কত হচ্ছে 9 10 11, ঠিক আছে, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে 11, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, দেখো কি বলেছে একটি ট্রেন 300 কিলোমিটার সমগতিতে অতিক্রম করে, ট্রেনের গতি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম লাগতো। ওকে, এবার এখানে ট্রেনের গতিবেগ চেয়েছে, আমরা ধরে নিই ট্রেনের গতিবেগ সাপোজ x কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে তার 300 কিলোমিটার যেতে কত সময় লেগেছিল, 300 বাই হচ্ছে কি x। এবার পরে যখন 5 কিলোমিটার বেশি হলো স্পিডটা, তখন কত হলো টাইম লেগেছে না 300 বাই হচ্ছে গিয়ে x প্লাস 5, ব্যাস। বলেছে আগের টাইম যা লাগতো পরের টাইমটা 2 ঘন্টা কম সময় লেগেছে, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো এটাকে আমাদের এমনি সলভ করে এক্স এর মান বের করতে অনেক সময় চলে যাবে, দ্বিঘাত সমীকরণ, সেই জন্য তোমরা কি করবে না অপশান টেস্ট করো, ঠিক আছে। এক্স এর দেখো 30 যখন বসাবে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 300 বাই 30, মানে হচ্ছে গিয়ে প্রথমে 10 মাইনাস এটা 300 বাই 35 হয়ে যাবে। দেখো এটা তাহলে ফ্র্যাকশানে আসবে, ইকুয়াল টু 2 আসতে পারে না, তাহলে অপশান এ হবে না, ঠিক আছে। এবার বি এর মান যদি 25 বসাও, প্রথমে কত হবে 25 বসালে হচ্ছে গিয়ে এটা তোমার 300 বাই হচ্ছে 25 হচ্ছে গিয়ে 12তে হচ্ছে গিয়ে 30, মাইনাস হচ্ছে গিয়ে দেখো 300 বাই হচ্ছে 25 5 হচ্ছে 30, মানে এটা 10, দেখো 12 মাইনাস 10 মানে 2 ঘন্টা হয়ে গেল, তাহলে অপশান বিটা স্যাটিসফাই করছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি কাজ এ 20 দিনে, বি 30 দিনে করে, সি এর সাহায্যে তারা 10 দিনে কাজটি শেষ করলো, কাজটির জন্য তারা 336 টাকা পেয়ে থাকলে সি কত টাকা পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো টাকা পাবে
কি রেশিওতে, যে যার এফিসিয়েন্সি বেশি, মানে যে বেশি কাজ করতে পারবে সে বেশি টাকা পাবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে না, এফিসিয়েন্সি রেশিও বের করতে হবে। এফিসিয়েন্সি রেশিও বের করতে হলে আমাদের আগে টাইমটা জানতে হবে, কার ইন্ডিভিজুয়াল টাইম কত। ঠিক আছে, বেসিক ওয়েতে করতে গেলে। কিন্তু আমি একটা প্রসেস শেখাচ্ছি, দেখো, টাইম এফিসিয়েন্সি মেথড। সেই মেথডে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। দেখো, এর টাইম কত না হচ্ছে গিয়ে 20 দিন, বি এর টাইম কত না হচ্ছে গিয়ে তোমার 30 দিন। এবার তিনজনের মিলের টাইম কত, এ প্লাস বি প্লাস সি, তিনজনের মিলের টাইম কত না হচ্ছে গিয়ে 10 দিন, বলেছে না। সি এর সাহায্যে তারা 10 দিনে কাজটা শেষ করেছিল। ব্যাস, এদের এলসিএম বের করো, এদের এলসিএম বের করা। এই যে 20, 30, 10, এদের এলসিএম কত হবে 60। এই 60টা হয়ে গেল কি না আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার টাইম, এটা হচ্ছে গিয়ে তোমার টোটাল ওয়ার্ক। আর এরপরে দেখো, এই টোটাল ওয়ার্কে তুমি টাইম দিয়ে ভাগ করে দাও, যা হবে এদের এফিসিয়েন্সি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর এফিসিয়েন্সি মানে এ পার ডে কত ইউনিট করে কাজ করে, 60 ইউনিটের মধ্যে 20 দিনে হচ্ছে কি, তাহলে 60কে 20 দিয়ে ভাগ করো, তাহলে এর এফিসিয়েন্সি 3 হয়ে গেল। 30 2 60, বি এর এফিসিয়েন্সি 2 হয়ে গেল। আর তিনজনে মিলে এফিসিয়েন্সি কত হচ্ছে 6। তাহলে এখান থেকে দেখো এফিসিয়েন্সি রেশিও বা হচ্ছে কি ওয়েজ রেশিও, এফিসিয়েন্সি রেশিও অর ওয়েজ রেশিও, ওয়েজ রেশিও ইকুয়াল টু কী হবে না হচ্ছে কি, এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, সি এর এফিসিয়েন্সি কত দাঁড়াবে দেখো, 6 থেকে 3 আর 2 বাদ দিয়ে দাও, 3 2 5 বাদ দিলে তাহলে 1। তাহলে এফিসিয়েন্সি রেশিও বা হচ্ছে ওয়েজ রেশিও পেয়ে গেলাম। তাহলে 336 টাকা এই রেশিওতে ভাগ করে দাও, তাহলে সি কত টাকা পাবে পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল কত ইউনিট হচ্ছে 3 2 5 একে 6 ইউনিট, তাহলে সেই 6 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত 336 টাকা। ওকে, তাহলে সি হচ্ছে গিয়ে 1 ইউনিট পাবে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 6 5 30 আর হচ্ছে 6 6 36, মানে 56 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। বলেছে 4 জন লোক 4 দিনে 4টি গামছা বুনতে পারে, 200 জন লোক 200 দিনে কতগুলো গামছা বুনতে পারবে। সোজা হিসাব মনে হবে যে 200টা, কিন্তু না। ঠিক আছে, এইখানে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব না, M1T1/W1 ইকুয়াল টু M2T2/W2। ঠিক আছে, ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি, M1T1 বাই হচ্ছে গিয়ে W1 ইকুয়াল টু M2T2 বাই হচ্ছে W2। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে M1 ম্যান কতজন ছিল 4 জন, টাইম কতদিন লেগেছিল 4 দিন, কটা কাজ হয়েছিল মানে কটা গামছা বুনেছিল হচ্ছে কি 4টা, ব্যাস ইকুয়াল টু। দ্বিতীয় ক্ষেত্রে ম্যান কতজন 200 জন, টাইম কত না 200 দিন, কতগুলো গামছা বুনতে পারবে জানি না, তাহলে এক্স ধরে নিলাম, তাহলে এক্সের ভ্যালু বের করো। এবার একটা 4 একটা কেটে দাও, এই 4-এ কাটো, 4 হচ্ছে গিয়ে 5 20 মানে 50, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হচ্ছে 5 2 10 বসে গেল, আরও 3টে শূন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 10,000টা গামছা বুনতে পারবে, 10,000 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4। ওকে, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:8। দেখো -7 ইয়ার্স, ঠিক আছে, রেশিও কত ছিল 3:4, প্লাস 9 ইয়ার মানে 9 বছর পর বলেছে, 9 ইয়ারে তাদের রেশিও কত দাঁড়িয়েছে 7:8। ওকে, এবার দেখো 3 থেকে 7 কত বেড়েছে, 3 থেকে 7 4 বেড়েছে, আবার 4 থেকে 8 কত বেড়েছে সেও 4। ঠিক আছে, তাহলে 4 ইউনিট করে বেড়েছে, তাহলে -7 ইয়ার আর হচ্ছে +9 ইয়ার, তাহলে ডিফারেন্স 9 7 16 বছর। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু 4 ইউনিট ইকুয়াল টু, তাহলে এখানে বলতে পারি কত না হচ্ছে 16 ইয়ার্স। ঠিক আছে, 16 ইয়ার্স। এবার কি চেয়েছে বি এর বর্তমান বয়স, তাহলে বি এর হয় 7 বছর আগের বয়স বের করে নাও, তার সঙ্গে তুমি 7 যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে 4 ইউনিট বের করে নিই, 4 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার বি এর 7 বছর আগের বয়স পেয়ে গেছি আমরা, তাই না। এই যে 3:4 ছিল, হ্যাঁ, তাহলে বি এর 7 বছর আগে বয়স ছিল তোমার 16 ইয়ার্স।
তাহলে বি এর বর্তমান বয়স কত 16 + 7 7 × 13 মানে 23 বছর হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলেছে একটি আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 120 মিটার। যদি বাগানটির দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ হয় তবে বাগানটির ক্ষেত্রফল কত? দেখো আমাদের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি 2 × x + y, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ধরে নিই আমরা দৈর্ঘ্য আর প্রস্থ। এইখানে দেখো তারপরে একটা কথা বলে দিয়েছে, যদি বাগানটির দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ হয় তাহলে প্রস্থটা আমরা x ধরে নিই, তাহলে দৈর্ঘ্যটা কত হবে 5x। ঠিক আছে, তাহলে পরিসীমা ফর্মুলা কি 2 × 5x + x, সেইটার ভ্যালু হচ্ছে কি 120 এত মিটার। তাহলে এখান থেকে আমরা প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো 5x 6x 6 মানে 12x হচ্ছে গিয়ে তোমার কত 120। তাহলে দেওয়ার পরে এক্স এর ভ্যালু কত পেলে 10। ওকে, এক্স এর ভ্যালু যদি 10 পাও তাহলে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হয়ে গেল কত 10 × 5 = 50, আর প্রস্থ তো তোমার এক্স আছে মানে 10। তাহলে ক্ষেত্রফল আমাদের চেয়েছিল 50 আর 10 এ 500 বর্গমিটার। ওকে, 500 বর্গমিটার মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছি দুটি দ্রুতগামী বাসের গতিবেগের অনুপাত 7:8। দ্বিতীয় বাসটি যদি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায় তবে প্রথম বাসের গতিবেগ কত? দেখো দ্বিতীয় বাসটার স্পিড এখান থেকে পেয়ে যাব, 4 ঘন্টায় যায় 400 কিলোমিটার, তাহলে তার স্পিড কত 400 বাই হচ্ছে গিয়ে 4 মানে 100 কিলোমিটার/আওয়ার। ওকে, এটা গেলে দ্বিতীয় বাসের হচ্ছে স্পিড। এবার দেখো তাদের গতিবেগের অনুপাত দেওয়া ছিল, তাহলে 7:8। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত 100, 8 ইউনিটের ভ্যালু ছিল 100, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? প্রথম বাসের গতিবেগ চেয়েছে। ঠিক আছে, তাহলে কত হবে তোমার হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে 8 × 7। ওকে, এবার হচ্ছে গিয়ে তোমার কাটাকাটি করো, 25 2 4 4 2 8 4 25 সঙ্গে 100। ঠিক আছে, তাহলে 25 7 175 বাই হচ্ছে গিয়ে 2 মানে 2 8 16 আর হচ্ছে গিয়ে 2 7 14 2 5 10, তাহলে 87.5 এত কিলোমিটার/আওয়ার হচ্ছে গিয়ে প্রথম বাসের গতিবেগ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে 3টি মোটর বাইকের গতিবেগের অনুপাত 2:3:4। মোটর বাইকগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত, মানে জাস্ট স্পিড রেশিও যা মনে রাখবে, স্পিড রেশিও যা টাইম রেশিও তার ঠিক উল্টো হবে, মানে হচ্ছে তার রেসিপ্রোকাল রেশিও হবে। তাহলে হচ্ছে গিয়ে এখানে রিকোয়ার্ড টাইম রেশিও কত হবে না, হচ্ছে এর রেসিপ্রোকাল রেশিও মানে 1/2 = 1/3 = 1/4। ব্যাস, এর রেসিপ্রোকাল রেশিও বের করো। দেখো প্রথমটা ক্ষেত্রে জাস্ট যেটা নেই, ঠিক আছে, মানে যেইটা আছে সেইটা বাদে আর দুটোর গুণফল, মানে 3 × 4 এর 3 বাদে 2 × 4, এটা হচ্ছে কি 4 বাদে 2 × 3। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, কিছু কাটাকাটি যাবে বোধ হয়। দেখো 2 দিয়ে সবগুলো কেটে যাচ্ছে, 2 2 2, এখানে হচ্ছে কি 2, তাহলে হচ্ছে কি ইকুয়াল টু কত হচ্ছে 6:4:3। এটা হচ্ছে কি তোমার তাদের টাইম রেশিও। মোটর বাইকগুলো সমদ্রুতি অতিক্রম করতে যে সময় নেবে তাদের অনুপাত, মানে স্পিড রেশিও যা দেওয়া থাকবে মনে রাখবে তার রেসিপ্রোকাল রেশিও হবে গিয়ে টাইম রেশিও। ওকে, বা টাইম রেশিও দেওয়া থাকলে সেখান থেকে উল্টোটা হবে, বা রেসিপ্রোকাল রেশিও হবে গিয়ে স্পিড রেশিও। ওকে, এবার এইভাবে বের করে নেবে, যেটার ক্ষেত্রে সেইটা বাদে বাকি দুটোর গুণফল। এরপরে সি কোশ্চেন নাম্বার 12। বলেছি টাকায় 24টি লজেন্স কিনলে টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে? ঠিক আছে, এই টাইপের কোশ্চেনের ফর্মুলা একটা আছে। ফর্মুলাটা কি না, N1R1 = N2R2 মনে রাখো। ঠিক আছে, N1 মানে নাম্বার, আর মানে হচ্ছে রুপিজ। ঠিক আছে, তাহলে কিনেছে দেখো 24টা লজেন্স, এবার যখনই বিক্রি করছে মানে কি 100%। ঠিক আছে, 100% ইকুয়াল টু
এবার টাকায় কতগুলো বিক্রি করবে আমরা তো জানি না, এক্সটা ধরে নিলাম, ইন্টু 20% লাভ মানে হচ্ছে গিয়ে তোমার 120%, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ক্রয় মূল্য, এটা হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আমাদের সবসময় জানি কি না 100%, তাহলে এখানে 24 ইন্টু 100% ইকুয়াল টু এক্স ইন্টু 120%। ব্যাস, এই দুটোকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 24 5 120, 5 20 100, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 20। তাহলে কি না টাকায় সে 20টা লজেন্স বিক্রি করেছিল যাতে তার 20% লাভ হয়েছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলেছে, বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা, কিন্তু স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? ঠিক আছে, আচ্ছা এখানে আমরা স্রোতের বেগ কত আমরা জানি না, ধরে নিই আমরা স্রোতের বেগ সাপোজ y কিলোমিটার/আওয়ার। ওকে, এবারে তাহলে হচ্ছে গিয়ে তোমার স্রোতের অনুকূলে, ঠিক আছে, মানে ডাউন স্ট্রিম রেট কত হবে না 6 প্লাস ওয়াই, আর হচ্ছে গিয়ে আপ স্ট্রিম রেট মানে স্রোতের প্রতিকূলে কত হবে না 6 মাইনাস ওয়াই, এটা হচ্ছে গিয়ে আপ স্ট্রিম রেট, ডাউন স্ট্রিম রেট পেয়ে গেলাম আমরা। এবারে দেখো আমরা একই দূরত্ব যেতে, এবার ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, প্রথম ক্ষেত্রে দেখো স্রোতের বিপরীতে যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে, ঠিক আছে, মানে কি তোমার ডাউন স্ট্রিমে যেতে যা সময় লাগে আপ স্ট্রিমে যেতে তার 3 গুণ সময় লাগে, ঠিক আছে। ধরো ডাউন স্ট্রিমে তোমার 1 ইউনিট টাইম ইন্টু হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিমের স্পিড কত 6 প্লাস ওয়াই, ঠিক আছে, এটা হয়ে গেলে ডিস্টেন্স ইকুয়াল টু আপ স্ট্রিমের ক্ষেত্রে টাইম বলেছে 3 গুণ সময় বেশি লেগেছে, 3 ইউনিট টাইম লেগেছে ধরে নিলাম, ইন্টু হচ্ছে আপ স্ট্রিম স্পিড কত 6 মাইনাস ওয়াই। ব্যাস, এক্ষেত্রেও দেখো সেই স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স, যেহেতু একই দূরত্ব দুটোর ক্ষেত্রে, এটা যা এটা তা, তাহলে দুটোকে সমান করে দিলাম, এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এদিকে ওয়াই আর ওদিকে -3y মানে অ্যাকচুয়ালি 4y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 3 18 আর হচ্ছে গিয়ে সেখান থেকে 6 মানে হচ্ছে গিয়ে তোমার 12, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 3 12, তাহলে হচ্ছে গিয়ে স্রোতের বেগ কত না 3 কিলোমিটার/আওয়ার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো এখানে তোমার আননোন ছিল স্রোতের বেগ ধরে নিলাম, এরপরে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম রেট পেয়ে গেলাম, এবারে আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে দুটো ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে স্রোতের অনুকূলে যখন 1 ইউনিট টাইম লাগে, স্রোতের প্রতিকূলে হচ্ছে 3 গুণ মানে 3 ইউনিট টাইম লাগে, তাহলে হচ্ছে কি ওই যে টাইম ইন্টু হচ্ছে গিয়ে স্পিড, ও ক্ষেত্রেও টাইম ইন্টু স্পিড, দুটোর ক্ষেত্রে ডিস্টেন্সটা সেম যেহেতু দুটোকে সমান করে দিলাম, সেখান থেকে ওয়াই এর ভ্যালু বের করে নিলাম। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 14, বলেছে পরপর 3টি ছাড় এর সমতুল্য ছাড় কি হবে। দেখো এটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে করাবো, একটা হচ্ছে গিয়ে ধরো x% ছাড় y% ছাড়, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ছাড়, ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদের x প্লাস ওয়াই মাইনাস xy বাই হচ্ছে গিয়ে 100 এত পার্সেন্ট ছাড়। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমার দুটোর ক্ষেত্রে। এবার এখানে যেহেতু 3টে আছে তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে দুটো বের করতে হবে, করে যা হবে তার সঙ্গে আবার তৃতীয়টা বের করতে হবে, ঠিক আছে, এটা একটা প্রসেস। তাহলে আমরা আগে প্রথমে করি, তাহলে 20 প্লাস 25 মাইনাস 20 ইন্টু 25/100, ঠিক আছে, এইটা কত হচ্ছে দেখো 20 আর 5 হচ্ছে গিয়ে তোমার 45 থেকে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে তোমার 25 4 100 4 5 20 মানে হচ্ছে গিয়ে তোমার 40% হয়ে গেল এইটা, এই দুটো মিলিয়ে। এবার এদের সঙ্গে আবার 10% করো, তাহলে 40 প্লাস 10 মাইনাস 40 ইন্টু 10/100। ওকে, তাহলে এখান থেকে 4 আসছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 50 থেকে 4 গেলে 46% হবে গিয়ে আমাদের সমতুল্য ছাড়, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি না, প্রথমে ধরো সাপোজ আমার যে কোনো একটা জিনিস 100 ইউনিট ছিল, প্রথমে 20% ছাড় দিলাম, মানে সেটা হচ্ছে গিয়ে 80/100 হয়ে গেল, তারপরে আবার 25% ছাড় দিলাম, তাহলে হচ্ছে গিয়ে 75/100 হয়ে গেল, ইন্টু আবার হচ্ছে গিয়ে তোমার 10% ছাড় দিলাম, মানে হচ্ছে গিয়ে 90/100 হয়ে গেল। ওকে, এইখান থেকে সিম্পলিফাই করে দেখি যে 100টা গিয়ে কোথায় দাঁড়িয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো একটা 100 কেটে গেল, আর দুটো শূন্য, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল,
25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 100, 4 2 8, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9 3 27 2 54, মানে 54 দাঁড়িয়েছে। তাহলে প্রথমে যেটা 100 ছিল তাতে তাদেরকে সাকসেসিভ তোমার 20%, 25%, 10% ছাড় দেওয়াতে সেটা গিয়ে দাঁড়িয়েছে 54। তাহলে ছাড়ে কতটা ছাড়, কত পার্সেন্ট টোটাল ছাড় দেওয়া হয়েছে না 100 মাইনাস হচ্ছে গিয়ে 54 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 46% ছাড় দেওয়া হয়েছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এটা একটা প্রসেস, তোমাদের যেই প্রসেস ভালো লাগে তোমরা সেই প্রসেসই করো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে 6 ভাগশেষ থাকবে, তুমি প্রথমে এটা থেকে 6 বাদ দিয়ে দাও, 1 6 5 7, সেখান থেকে 6 বাদ দিয়ে দাও, মানে 1 6 5 1। ওকে, দ্বিতীয়টা থেকে কত ভাগশেষ থাকবে বলেছে, 5 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে 2 0 3 7 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 0 3 2। ওকে, এরপরে এবার এই দুটোর হচ্ছে গিয়ে যেহেতু বৃহত্তম, যখনই বলা থাকবে বৃহত্তম মনে রাখবে কি করতে হবে না গসাগু করতে হবে বা HCF করতে হবে, আর যখনই ক্ষুদ্রতম কথাটা বলা থাকবে তখন মনে রাখবে কি না হচ্ছে গিয়ে LCM করতে হবে বা লসাগু করতে হবে। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা বলেছিল, তাহলে হচ্ছে গিয়ে গসাগু করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো গসাগু বের করার নিয়মটা কি, শর্টকাট নিয়ম কি না, যেই দুটোর গসাগু বের করব, দেখো এখানে এই দুটো এদের ডিফারেন্স বের করি, এদের ডিফারেন্স কত তোমার হচ্ছে গিয়ে 1, আর এখানে হচ্ছে 13 থেকে 5 8, 8 5 13, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে কি 9 থেকে 6 গেলে 3। ঠিক আছে, 381। আচ্ছা, এই 381 দিয়ে 1651 বা হচ্ছে গিয়ে তোমার 2032 ভাগ যায় কিনা দেখতে হবে। ঠিক আছে, আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে এগুলো একটাও হবে না, মানে 381 হবে না এই CFটা। ঠিক আছে, তাহলে এই 381 থেকে আমরা একে ফ্যাক্টর করি। ঠিক আছে, দেখো এই ফ্যাক্টরের মধ্যে এই অপশানগুলোর মধ্যে একটা লুকিয়ে আছে। আচ্ছা, এটাকে যদি আমরা 81, তো দেখো আমরা যদি 3 কাটি, 3 1 3, 3 2 6, 3 7 21। ঠিক আছে, তাহলে দেখো 127 চলে আসছে, 127 দেখো অপশান সিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম, কি করলাম মানে দেখো শর্টকাট নিয়ম হচ্ছে HCF বের করার কি না, যে দুটো সংখ্যা তাদের ডিফারেন্স বের করো। ঠিক আছে, যদি ধরো 3টে সংখ্যা থাকে তখন কি করবে, ছোট দুটো সব থেকে ছোট দুটো নেবে, তাদের ডিফারেন্স বের করবে, বের করে সেই ডিফারেন্স দিয়ে যদি সবগুলো ভাগ যায় তাহলে সেইটা হচ্ছে গিয়ে তাদের HCF, আদারওয়াইজ তাকে কি করতে হবে ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর করে দেখবে তাদের মধ্যে যে ফ্যাক্টর আসছে যেটা দিয়ে ডিভিজিবল সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে দেখো 381 দিয়ে দুটো ভাগ যাচ্ছিল না, সেই জন্য আমরা কি করলাম একে ফ্যাক্টর করলাম, 3 আর 127, দেখলাম 127 দিয়ে দুটো ভাগ যাবে। ঠিক আছে, সেই জন্য এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলে দেখো কি বলেছে, বলেছে কিছু টাকা সরল সুদের হারে 2.5 বছরের সুদে আসলে এত টাকা হয় এবং 3 বছরে এত টাকা হয়, তাহলে সুদের হার কত। দেখো এই যে 2.5 বছর থেকে 3 বছর হয়েছে, মানে এই যে 6 মাসে যেটা বেড়েছে সেটা হচ্ছে গিয়ে 6 মাসের সুদ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি 8050 থেকে এইটা বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে 6 মাস মানে হচ্ছে গিয়ে হাফ ইয়ারের সুদ পেয়ে যাব। হাফ ইয়ারের সুদ কত হবে দেখো, তোমার এদিকে আছে 50 আর ওইদিকে আছে তোমার 125, মানে 175 টাকা। 175 টাকা এটা হচ্ছে কি হাফ ইয়ারের সুদ, তাহলে আমরা 2.5 বছরের সুদটা বের করে নিতে পারবো। 2.5 বছর মানে 2 2 4কে 5 2 ইয়ারের সুদ কত হবে না, এর সঙ্গে 5 175 ইন্টু 5 করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 17 5 25 মানে 875 হবে। ওকে, এত টাকা। এবার দেখো এইটা এই যে
7,875 ছিল। এটা কি সুদ প্লাস আসল, তাহলে আমরা সুদটা পেয়ে গেছি 5.5 বছরের সুদ এত, তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে তাহলে হচ্ছে কি 7,000 টাকা যেটা পেলাম এটা হচ্ছে কি প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমাদের 7,000 পেয়ে গেলাম। এবারে আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু PRT/100, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, PRT/ হচ্ছে কি 100, আইটা কত না হচ্ছে কি 875, ঠিক আছে, পিটা কত না হচ্ছে গিয়ে তোমার 7,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইম হচ্ছে গিয়ে 5-2 বছর, ঠিক আছে, নিচে 100 ইন্টু 2, 5-2 2টা নিচে চলে এলো, ব্যাস। এবারে কাটাকাটি করো, 0 0 0 0, তারপরে 2 কাটো, 2 হচ্ছে 35 70, আর হচ্ছে গিয়ে 5 কাটো, 5 1 5 5 7 35, 5 5 25, এবার হচ্ছে 35, 5 হচ্ছে 175, দেয়ারপর রেট অফ ইন্টারেস্ট কত 5%, ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, কী বলছে দেখো, বলেছে 32 কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি এত টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। ঠিক আছে, এখানে দেখো এই যে 32 টাকা 40 পয়সা এটা দেওয়া আছে, এটা কিন্তু বিক্রয় মূল্য, ঠিক আছে, মিক্স চায়ের ক্রয় মূল্য আমাদের এখান থেকে বের করে নিতে হবে। 20% লাভে বলেছিল, তাহলে হচ্ছে কি তোমার সিপি কত হবে না, যেটা মিক্স চা হবে তার সিপি ইকুয়াল টু কত দাঁড়াবে না হচ্ছে কি 32 টাকা 40, এটা হচ্ছে কি 20% লাভে, তাহলে সিপি দরকার, তাহলে 100টা উপরে 20% লাভ, নিচে 120, ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, সেটা অ্যান্সার না, সেটা হচ্ছে কি আমরা সিপি পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, 12 দিয়ে কাটাকাটি করো, 12 3 36, 12 2 24, তাহলে তো থাকছে তোমার হচ্ছে গিয়ে 24 6 2 8, 8 4 12 7 84, মানে হচ্ছে গিয়ে তোমার 7, ঠিক আছে, 2.70, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 27, ওকে। তাহলে আমরা যেটা মিক্স চা হলো তার সিপিটা পেয়ে গেলাম। এবার হচ্ছে লিঙ্ক আপ মেথড, 32 এদিকে দার্জিলিং চা, আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার 25 টাকা হচ্ছে আসাম চা, তার মাঝে হচ্ছে 27 টাকা মিক্স চা, ব্যাস। এইটাকে ডিফারেন্স বের করো, কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, যা হবে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে দুটো টাইপের চায়ের রেশিও কী অনুপাতে মেশানো হয়েছিল, ঠিক আছে। তাহলে এইদিকে হচ্ছে 2 আর এখানে হচ্ছে গিয়ে 5, তাহলে 2:5 অনুপাতে দার্জিলিং চা আসাম চা মেশানো হয়েছিল, ওকে। তাহলে অপশান সি অ্যান্সার। সবসময় মনে রাখবে যখনই এটা এত টাকা দরে বিক্রি করলে এত % লাভ হয়, তাহলে এটা এসপিতে দেওয়া আছে, তো প্রথমে আগে সিপিতে কনভার্ট করে নিতে হবে, করে তারপর লিঙ্ক আপ মেথড বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে হবে, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, বলেছে দিয়া একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর দিয়া চলে যায়, অবশিষ্ট কাজ রিয়া 8 দিনে শেষ করে, রিয়া ওই কাজটি একা কত দিনে শেষ করবে, ঠিক আছে। আচ্ছা, ধরো আমরা রিয়া কত দিনে কাজটা করে না হচ্ছে গিয়ে একাকী কাজটা 15 দিনে করে, সে 3 দিন কাজ করেছে, তাহলে সে কত অংশ করেছে, 3/15 অংশ কাজ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে 3/15 বা 3 5 15 মানে 1/5 অংশ কাজ করে দিয়েছে, তাহলে বাকি কাজ কত থাকছে 1 - 1/5 মানে হচ্ছে গিয়ে 4/5। এই 4/5 অংশ কাজটা হ্যাঁ রিয়া কদিনে করেছে, ঠিক আছে, দিয়া 1/5 অংশ কাজ করে চলে গেছে, এই যে পড়ে থাকছে 4/5 অংশ, এটা হচ্ছে রিয়া করেছে কত দিনে না হচ্ছে গিয়ে 8 দিনে, 4/5 অংশ করে 8 দিনে, তাহলে রিয়া হচ্ছে গিয়ে ওই কাজ একা কি বলেছে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 8 ইন্টু উল্টে গুণ হয়ে যাবে 5/4, 4 2 8 ইকুয়াল টু 10 দিনে, ঠিক আছে। তাহলে রিয়া একাকী কাজটা কত দিনে করবে না 10 দিনে, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলেছে 4 জন পুরুষ বা 6 জন বালক একটি কাজ 95 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 3 জন পুরুষ ও 5 জন বালক কত দিনে করতে পারবে, ঠিক আছে। এই টাইপের ডেটাগুলো একটু খেয়াল করো, এখানে দেখো প্রথমে পুরুষ, তারপর মাঝখানে হচ্ছে বা, আবার এখানে 3 জন পুরুষ ও, ঠিক আছে, মানে অ অ্যান্ড ডাটা বাই ওয়ার ডাটা,
এইরকম দেওয়া আছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনের ফর্মুলা আছে কি না, রিকোয়ার্ড টাইম মানে নির্ণয় সময় ইকুয়াল টু কী হবে না হচ্ছে গিভেন টাইম। ফর্মুলাটা সবাই লিখে নাও, গিভেন টাইম বাই হচ্ছে গিয়ে তোমার এন্ড ডাটা বাই হচ্ছে অর ডাটা প্লাস এন্ড ডেটা বাই হচ্ছে অর, ঠিক আছে। এবার এইরকম আরও যদি মহিলা থাকতো, ঠিক আছে, অর দিয়ে বা ও দিয়ে, তখন এরকম করে দেখো, তাহলে এখানে অ্যান্সার কত হবে, গিভেন টাইম মানে 95 দিন দেওয়া আছে। অ্যান্ড ডাটা দেখো পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কতজন পুরুষ, 3 জন পুরুষ মানে অ্যান্ড ডাটা 3। আর হচ্ছে গিয়ে অর ডাটা এই যে বা দিয়ে দেওয়া আছে, পুরুষ কজন 4 মানে যেটা হচ্ছে 3-এর 4 প্লাস বালকদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা হচ্ছে গিয়ে 5 আর অর ডাটা হচ্ছে গিয়ে 6, 5-এর 6। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 95 ইন্টু 4 আর 6 লসাগু কত, 12, 12 উপরে চলে গেল, নিচে হচ্ছে গিয়ে তোমার 4 3-এ 12, 3 3-এ 9 প্লাস হচ্ছে গিয়ে 6 2-এ 12, 5 2-এ 10। ওকে, মানে এইটা হয়ে গেল তোমার 19। হ্যাঁ, এই 19 কত হবে, 19 5-এ 95, তাহলে 12 5-এ 60 দিন লাগবে। ওকে, 60 দিন মানে অপশান বি অ্যান্সার। তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে কি না, গিভেন টাইম বাই হচ্ছে এন্ড ডাটা বাই অর ডাটা প্লাস এন্ড ডাটা বাই অর ডাটা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, কোনো ব্যাংক 3 বছরের জন্য কিছু টাকা রাখলে 150 টাকা সুদ পাওয়া যায়। কোনো ব্যাংকে 3 বছরের জন্য কিছু টাকা রাখলে 150 টাকা সুদ পাওয়া যায়। যদি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হয় তবে ব্যাংকে কত টাকা রাখা হয়েছিল। দেখো 3 বছরে টাকা রাখলে হচ্ছে 150 টাকা পাওয়া যেত, মানে তাহলে 1 বছর টাকা রাখলে কত হতো না হচ্ছে কি 50 টাকা, ঠিক আছে। আচ্ছা, 1 বছর মানে কি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। তাহলে হচ্ছে গিয়ে তোমার যে টাকাটা রাখবো তার 5%, তার 5%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 50 টাকা, তাই না। দেখো কোনো টাকা 3 বছর রাখলে 150 টাকা পাওয়া যায়, তাহলে 1 বছর রাখলে কত 50 টাকা পাওয়া যাবে। এবারে দেখো যে টাকাটা তার 5% যা, সেটাই হচ্ছে গিয়ে তার 1 বছরের ইন্টারেস্ট, সেই 1 বছরের ইন্টারেস্ট বলেছে 50 টাকা, ঠিক আছে। তাহলে সেই টাকাটা কত হবে 100%, সবসময় আসল হচ্ছে গিয়ে 100%, তাহলে 100% ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 10 করলে 50 হচ্ছে, তাহলে 100 ইন্টু 10 মানে হচ্ছে গিয়ে 1000 টাকা রাখা হয়েছিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 21 বলেছে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল। যখনই ব্যাকওয়ার্ডে যাব, ঠিক আছে, মনে রাখবে কি হবে না, বর্তমানে যেটা দাম দেওয়া আছে ইন্টু ব্যাকওয়ার্ডে গেলে 100টা সবসময় উপরে, ঠিক আছে। এবার 30% দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে নিচে হচ্ছে গিয়ে 130, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে গিয়ে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল সেটা পেয়ে যাবে, ঠিক আছে। 0 0 13 6 78, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 60 টাকা, এত টাকা ছিল হচ্ছে গিয়ে পূর্বে 1 কেজি চায়ের দাম, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে দেখো, বলেছে দৈনিক 16 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 5 দিনে। দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 জন লোক 36টি খেলনা কত দিনে তৈরি করবে। জাস্ট ফর্মুলা আমরা কি করব না, M1 T1 বাই হচ্ছে গিয়ে W1 ওয়ার্ক ইকুয়াল টু M2 T2 বাই W2, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি হবে, প্রথমে M1 হচ্ছে গিয়ে তোমার 10 জন লোক, টাইম হচ্ছে কি 16 ঘন্টা করে 5 দিন, তাহলে 16 ইন্টু 5 দিন কতগুলো খেলনা তৈরি করেছে, 20টা খেলনা, ইকুয়াল টু তারপরে কি বলেছে কতজন লোক, 24 জন লোক, টাইম কত দৈনিক 5 ঘন্টা, ঠিক আছে, কত দিন জানি না, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ধরো দৈনিক 5 ঘন্টা এক্স দিন বাই হচ্ছে গিয়ে কতগুলো খেলনা তৈরি করেছে, 36টা খেলনা, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করলে এক্সের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এবারে কাটাকাটি করো, 12 2 এ 24, 12 3 এ 36, তারপরে হচ্ছে গিয়ে এই 5 কেটে গেল, 4 এ 4 5 এ 20,
4, 4 16 আর হচ্ছে কি 5, 2 10, তাহলে হচ্ছে কি তোমার এক্সের ভ্যালুটা কত হবে? আর কিছু কাটাকাটি হয়, এই 2 2 কেটে দাও, এই 2 কেটে দাও, তাহলে হচ্ছে কি তোমার এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 4 3 12। ঠিক আছে, তাহলে 12 দিন লাগবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, আচ্ছা অপশানে 14টি 12টি হয়ে গেছে, এটা দিন হবে। ওকে, এইটা হচ্ছে কেটে আমরা দিন লিখবো। হ্যাঁ, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23 বলেছে 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট কোনো আয়তাকার খেলার মাঠের ভিতরের দিকে 2 মিটার, ভিতরের চারিদিকে হচ্ছে 2 মিটার চওড়া একটি পথ আছে, তাহলে পথটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো প্রথমে আমরা পথের ক্ষেত্রফল, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে পথের ক্ষেত্রফল, পথের এরিয়া ইকুয়াল টু কি? দেখো রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে? 60 × 40, কারণ রাস্তাটা ভিতরে আছে, মাইনাস এবার রাস্তা বাদে হচ্ছে গিয়ে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, মানে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। দেখো সেক্ষেত্রে কী হবে, মানে এই রকম কেসটা এর ভিতরে আছে, ঠিক আছে, চারিদিকে সমান চওড়া রাস্তা আছে। হ্যাঁ, তাহলে দেখো টোটাল হচ্ছে কি আমার 60 মিটার রাস্তা সহ দৈর্ঘ্য ছিল, তাহলে এই দিকেও 2 মিটার ছেড়েছি, আবার এই দিকেও 2 মিটার ছেড়েছি, তাহলে আলটিমেটলি 60 - 2 × 2 হয়ে গেছে। রাস্তা বাদে হচ্ছে বাগানের ক্ষেত্র মানে দৈর্ঘ্য, তাহলে 60 - 2 × 4 মানে হচ্ছে গিয়ে 56, 56 ইন্টু হচ্ছে গিয়ে এখান থেকেও তোমার 2 দিয়ে 4 বাদ দিয়ে দাও, 40 থেকে 4 মানে হচ্ছে গিয়ে 36। ব্যাস, এটাই হচ্ছে কি তোমার রাস্তার ক্ষেত্রফল, তাহলে ইকুয়াল টু যা হবে অ্যান্সার। আচ্ছা ইউনিট ডিজিট দেখো দেখি, এখানে 0 আর এদিকে 6 6 36 মানে 4 হবে, ইউনিট ডিজিট দুটোতে আছে 4। আচ্ছা কোনটা হবে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে, তাহলে আমাদের গুণ করতে হবে 6 4 24, বা কিছু কমন যায় কি না দেখো, এখান থেকে দেখো 24 কমন নিতে পারো, 24 কমন না হলে দেখো এখান থেকে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারি। ডিজিটাল সাম অ্যাপ্লাই করলে এখানে কত হবে? 6 4 24 মানে 4 2 6 4 24, তো মানে এইটা হচ্ছে গিয়ে তোমার 6 আর এটা হচ্ছে গিয়ে 4, 6 4 24 মানে 4 2 6 মাইনাস এইটা হচ্ছে গিয়ে তোমার 6 5 11, 11 মানে হচ্ছে গিয়ে 1 1 2, আর এখানে 6 3 9 মানে হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, তাহলে 6 - 0 মানে হচ্ছে গিয়ে 6, মানে ডিজিটাল সাম যেটা 6 সেটাই হবে আমাদের অ্যান্সার। প্রথমটা দেখি 8 4 12 আর হচ্ছে গিয়ে 4 4 2 6 16, 16 6 একে 7, প্রথমটা হচ্ছে ডিজিটাল সাম 7 হচ্ছে, তাহলে এইটা হতে পারে না, এটা 7 হচ্ছিল, তাহলে এইটা কত হচ্ছে দেখি 4 3 7 আর 8 7 15, 15 মানে 5 একে 6, দেখো এইটা 6 হচ্ছে। ব্যাস এটাই অ্যান্সার। আরগুলো একটু চেক করে নাও, দেখবে হবে না। 8 4 12 13 14 15 15, আচ্ছা এইটাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখো দুটো ডিজিটাল সাম 6 হচ্ছে, কিন্তু আমাদের তখন ইউনিট ডিজিট দিয়ে এই দুটোকে আবার এলিমিনেট করতে হবে, আর এইটা তো 5 4 9 মানে এটা 0 হচ্ছে, তাহলে এইটা হতে পারে না। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে এই যে অপশান বি আর সি এর মধ্যে হবে। হ্যাঁ, দুটোরই ডিজিটাল সাম 6 হয়েছে, এবার দেখো এখান থেকে ইউনিট ডিজিট কত 0 - 6 মানে 4 হবে, তাহলে সেক্ষেত্রে অপশান বি হবে আমাদের অ্যান্সার। ওকে, এইরকম যখনই বড় বড় গুণ থাকবে তখন তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেখান থেকে দেখবে দুটো অপশান বা 3টে অপশান কোথাও এলিমিনেট হয়ে গেল, সেক্ষেত্রে অ্যান্সার পেয়ে গেলে। আদারওয়াইজ যদি না হয় তাহলে তোমাকে অ্যাপ্রক্সিমেশান বা ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করতে হবে, তাদের মধ্যে আবার যেটা হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কী বলেছে দেখো, বলেছে একটি বালকের 5টি লাল বল, 3টি সাদা বল এবং 2টি হলুদ বল আছে, তার কাছে কত শতাংশ হলুদ বল আছে, মানে টোটাল কতগুলো বল আছে তার মধ্যে কতগুলো হলুদ বল আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হবে। হলুদ বল তার কাছে কটা আছে? 2টো আছে। টোটাল বল কতগুলো? 5 + 3 + 2, এত ইন্টু 100 করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে,
তাহলে হচ্ছে গিয়ে 5 3 8 2 10 10, তাহলে নিচেরটা হচ্ছে গিয়ে তোমার এইটা 10 10 10 এ 100, তাহলে 10 2 20%, তাহলে 20% তার কাছে হলুদ বল আছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছি ABC এর মধ্যে কোনো টাকা এত অনুপাতে ভাগ করে দিলে এ ও বি এর টাকার পার্থক্য হয় 7,600 টাকা। তাহলে সি এর টাকা কত? আচ্ছা, এ এর কত ইউনিট? 3 ইউনিট, বি এর কত ইউনিট? 4 ইউনিট, তাহলে এদের ডিফারেন্স কত? 3 মাইনাস মানে 3 আর 4 এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 3 আর 7-এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 4 ইউনিট। সেই 4 ইউনিটের ভ্যালু কত না হচ্ছে গিয়ে তোমার 7,600 টাকা। ওকে, এবার কি চেয়েছে, সি কত টাকা পায়? সি এর দেখো 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে 7,600 বাই হচ্ছে গিয়ে 4 ইন্টু 5, বেশ, তাহলে হচ্ছে গিয়ে 4-এ কাটো, 4 1-এ 4 4 9-এ 36, তাহলে 19 5-এ 95, মানে হচ্ছে গিয়ে 9500 এত টাকা। ঠিক আছে, তাহলে সি কত টাকা পায়? মানে না 9,500 টাকা। ওকে, মানে অপশান সি অ্যান্সার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।